আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, ফাংশন। তো এই ফাংশন যদি তোমাদের শিখতে হয় তাহলে তোমাদের তিনটে জিনিস সম্পর্কে খুব ভালোভাবে ধারণা থাকতে হবে। এর ভিতরে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ডোমেন, দ্বিতীয়টি কোডোমেন এবং পরবর্তীটি রেঞ্জ। তো ডোমেন এবং কোডোমেন এবং রেঞ্জ এই তিনটে জিনিস যদি শিখতে হয় তাহলে আমাদের কার্তেশীয় গুণজ সম্পর্কেও কিছুটা ধারণা থাকতে হবে। তো আমার কাছে প্রথমে যে সেটটা দেওয়া আছে এটা হচ্ছে এক্স সেট দেওয়া আছে এবং আরেকটা সেট দেওয়া আছে ওয়াই। তো এই দুইটাকে আমাদের প্রথমে কার্তেশীয় গুণ করতে হবে। তো কার্তেশীয় গুণ করার নিয়ম অনুযায়ী আমাদের প্রথম সেটের যে উপাদানটি সেই উপাদানের সাথে দ্বিতীয় সেটের প্রত্যেকটি উপাদানের ক্রমজোড় তৈরি করতে হবে। যেমন আমি উপরে তৈরি করে দেখিয়েছি, তোমরা ভালো করে দেখো, খেয়াল করো। 1, A, 1, B, 1, C এবং 1, D, মানে এর প্রথম সেটের যে উপাদান ওয়ান দিয়ে প্রত্যেকটি দ্বিতীয় সেটের প্রত্যেকটি উপাদানের সাথে আমি ক্রমজোড় তৈরি করেছি। একই রকমভাবে দ্বিতীয় যে উপাদানটা আছে প্রথম সেটের, সেই উপাদান দিয়ে আমি দ্বিতীয় সেটের প্রত্যেকটি উপাদানের সাথেই ক্রমজোড় তৈরি করেছি, 2A, 2B, 2C, 2D। একই রকমভাবে তৃতীয় উপাদান দিয়ে প্রথম সেটের তৃতীয় উপাদান দিয়ে এটার সাথে, তো 3A, 3B, 3C, 3D। তো এই হলো আমার ক্রমজোড়। তো ধরলাম আমাদের এখানে আপাতত কোনো ফাংশনের শর্ত দেওয়া নেই, কিন্তু আমরা ধরে নিলাম একটা শর্ত দেওয়া আছে। ওই শর্ত সাপেক্ষে আমি দেখতে পাচ্ছি যে এখানে তিনটা ক্রোমোজোর আছে। একটা হচ্ছে 1, A, আর একটা 2, B, আর একটা হচ্ছে 3, C। তিনটা ক্রোমোজোর দেওয়া আছে এই ফাংশনে। তো এই ফাংশনের যদি আমি ডোমেন নির্ণয় করি, ক্রোমোজোরের প্রত্যেকটি ক্রোমোজোরের প্রথম উপাদানগুলোর সেট নিয়ে যে সেট গঠিত হয় তাকে ডোমেন বলি আমরা। তো ডোমেন হচ্ছে 1, 2, 3 এবং এই একই ফাংশনের রেঞ্জ হচ্ছে ABC। তো এখানে ডোমেন পাচ্ছি আমরা 1, 2, 3 থেকে এবং এখানে রেঞ্জ পাচ্ছি ABC। তো আমার ফাংশনের যে শর্তটা আমি এখানে আলোচনা করছিলাম, যে ফাংশনটা এমনভাবে হবে সাজ দ্যাট যে এর প্রথম উপাদানগুলো মানে ডোমেনগুলো হবে এক্স থেকে এবং এর কোডোমেনগুলো হচ্ছে ওয়াই। এটা কিন্তু রেঞ্জ না, এটা কিন্তু কোডোমেন। কিন্তু এখানে রেঞ্জগুলো পাচ্ছি কোনটা, AB এবং C। তো এইখানে আমি ওয়াই সম্পর্কে কোডোমেন সম্পর্কে আলোচনা করছিলাম। কোডোমেনের মান হচ্ছে ABC এবং D, কিন্তু রেঞ্জের মান আসতেছে ABC। তো এখানে আমি আর একটা কথা লিখে রাখছি, দেখো, রেঞ্জ যে সেটের অংশ সেই সেটকে কোডোমেন বলা হয়ে থাকে। তো রেঞ্জ হচ্ছে ABC, এটা কোন সেটের অংশ, ওয়াই। তো এইটার কারণে এইটাকে বলা হবে রেঞ্জ। রেঞ্জ হচ্ছে ABC আর কোডোমেন হচ্ছে ওয়াই থেকে ABCD। তো এখানে ডোমেন এবং কোডোমেনের কিছুটা পার্থক্য দেখা দিতে পারে। আবার কিছু কিছু সময় এমনও হয় কোডোমেন এবং রেঞ্জ যদি মিলে যায় এরকমও হতে পারে। এখন আমরা যদি রেঞ্জ এবং ডোমেন এই দুইটা জিনিস সম্পর্কে আরেকটু বিস্তর আলোচনা করতে চাই, তো আমি ধরে নিলাম যে একটি ফাংশন দেওয়া আছে তোমার f(x) ইকুয়ালস দেওয়া আছে x+1 হোল স্কোয়ার। তো f(x)এর যে মানটা আছে এটা হচ্ছে x+1 হোল স্কোয়ার। তো এই মানটা এখানে যে এক্সের যে সকল বাস্তব মান আমি বসাবো, যে সকল মানগুলোর জন্য এটা সংজ্ঞায়িত করা যাবে সেটাই হচ্ছে ডোমেনের মান। আর রেঞ্জ কাকে বলবে, ডোমেনের অন্তর্ভুক্ত এক্সের যে সকল মানের জন্য ওয়াইয়ের বাস্তবসঙ্গত মান পাওয়া যাবে সেগুলি হচ্ছে তার রেঞ্জ। তো এখানে যদি আমরা রেঞ্জ বের করার একটু চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা এক্সের কিছু ভ্যালু ধরে নিছি। এক্সের একটা ভ্যালু ধরে নিছি কত, এক্সের মান ধরে নিছি 1। এক্সের মান যদি 1 হয় মানে আমার যে পুরো ফাংশনটা ছিল এই ফাংশনটাতে আমি এক্সের পরিবর্তে কত বসাই দেবো, 1 বসাই দেবো। 1 যদি বসাই দেই তো আমি লিখলাম f(1) ইকুয়ালস এক্সের পরিবর্তে 1। তো 1+1 হোল স্কোয়ার। তো এখানে 1+1 করলে 2 স্কোয়ার মানে 4। তো এইটাই হচ্ছে আমার ওয়াইয়ের মান বা f(x)এর মান। তো এখান থেকে এক্সের একটি ভ্যালু বসায় দিছি এবং এখানে ওয়াইয়ের একটি ভ্যালু পেয়ে গেছি নির্দিষ্ট। তো এই দুইটা কম্বাইন্ড করে একটা আমরা কী করতে পারি, ক্রোমোজোর তৈরি করতে পারি। তো এক্সের যেই ভ্যালুর জন্য ওয়াইয়ের একটা নির্দিষ্ট ভ্যালু পেলো, এটাই হচ্ছে কি রেঞ্জ। এখন আমরা যদি ফাংশন চিনতে চাই, তো ফাংশনের জন্য প্রথম যে জিনিসটা আমাকে দেখতে হবে সেটা বলা হচ্ছে কি, একটি কোডোমেনের জন্য একাধিক ডোমেনের মান থাকতে পারে। মানে একটি কোডোমেনের জন্য একাধিক ডোমেনের মান থাকতে পারে, কিন্তু একটি ডোমেনের জন্য কিন্তু একাধিক কোডোমেন থাকবে না। তাহলে কিন্তু এটা ফাংশন হবে না। মানে ডোমেনের কি হতে পারবে না, পুনরাবৃত্তি ঘটা সম্ভব না ফাংশনের ক্ষেত্রে।
আমার কথা আবার একটু রিপিট করতেছি, একটি কোডোমেনের জন্য একাধিক ডোমেনের মান থাকতে পারে, কিন্তু একটি ডোমেনের জন্য একাধিক কোডোমেন এটা সম্ভব না। মানে ডোমেনের কোনো পুনরাবৃত্তি ঘটবে না, যদি ঘটে সেটা ফাংশন হিসেবে কাউন্ট হবে না। তো এইখানে যদি আমরা একটু দেখি, একটা ফাংশন এখানে উল্লেখ করা হয়েছে, এই সেটটাকে ধরে নিলাম আমরা ডোমেন, আর এই সেটটাকে আমরা ধরে নিলাম কোডোমেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে ডোমেনের ভিতরে -2 1 -1 0 1 2 এবং কোডোমেনের ভিতরে যেগুলো দেওয়া আছে 0 1 4 9 16। তো এখানে আমি দেখতে পাচ্ছি -2 এর জন্য আমার কোডোমেন কত আসতেছে 1, আবার 0-এর জন্য কোডোমেন আসতেছে 1। আমার সংজ্ঞা থেকে যদি বলি দেখি একটি কোডোমেনের জন্য একাধিক ডোমেনের মান, তো একটি কোডোমেন এটার জন্য একাধিক ডোমেনের মান আছে, তাহলে এটা কি ফাংশন হিসেবে কাউন্ট হবে। আবার একটি একটি করে উপাদানও আছে, একটি উপাদান ডোমেনের একটি উপাদানের জন্য কোডোমেনের একটি একটি করে উপাদান, তাহলে ওইটাও কি আমার ফাংশন হিসেবে কাউন্ট হবে। দ্বিতীয় যে কথাটা বলা হয়েছে, একাধিক ডোমেনের জন্য একটি কোডোমেন থাকতে পারে, এই যে এই মাত্র যে কথাটা বলে ফেললাম, ঠিক আছে, যে একাধিক ডোমেনের জন্য এই যে -2 এবং 0-এর জন্য একটি কোডোমেন আছে, যেমন কি আছে 1 আছে, এটা থাকতে পারে, এটা অসম্ভব নয়। একাধিক ডোমেনের জন্য একটি কোডোমেন থাকতে পারে, এটা যদি আমরা উদাহরণ দেখি, ঠিক আছে, এই যে এখানে আমরা উদাহরণ দেখে ফেলছি, কিন্তু কি একটি বিষয় তোমরা খেয়াল করেছো কি না দেখো, যে এই যে কোডোমেনে একটি ভ্যালু ছিল 16, এই 16-এর জন্য ডোমেনের কোনো ভ্যালু রিলেটেড না, এই কোডোমেনের সাথে ডোমেনের কোনো ভ্যালু রিলেটেড না, কিন্তু এটাও কিন্তু ফাংশন হিসেবে কাউন্ট হবে। কিন্তু এমন যদি হয় যে কোনো একটি ফাঁকা রয়ে গেছে, যেমন এখানে বলা হয়েছে যে আমার ডোমেনের মানের ভিতরে যদি কোনোটা ফাঁকা পড়ে যায় তাহলে ওইটা আবার ফাংশন হিসেবে কাউন্ট হবে না, কিন্তু কোডোমেন থেকে যদি কোনোটা বাদ পড়ে যায় তাহলে সেটা ফাংশন হিসেবে কাউন্ট হতে পারে। তো এখানে বলা হয়েছে কি কোনো ডোমেনের জন্য কোডোমেনের মান না থাকলে, কোডোমেন না থাকলে তা ফাংশন হবে না। যেমন এখানে উদাহরণ হিসেবে আমি দেখাইছি, যেটা দেখো 1 2 3 4 একটা ডোমেনের সেট, আর একটা কোডোমেনের সেট আছে ABC। তো এখানে 1-এর সাথে ডোমেনের একটি উপাদান 1-এর সাথে রিলেটেড হচ্ছে A, 2-এর সাথে রিলেটেড B এবং 3-এর সাথে রিলেটেড হচ্ছে C, কিন্তু এখানকার 4 যেটা উপাদান ছিল এটার ডোমেনের উপাদান একটা 4, এইটার সাথে কিন্তু কোডোমেনের কোনো উপাদান রিলেটেড না, তাহলে এটাকে আমরা ফাংশন হিসেবে কাউন্ট করতে পারবো না। কিন্তু এইটা আর একটা রিলেটেড বিষয় আছে, দেখো একটু, ডোমেনের যে উপাদানগুলো আছে 1-এর সাথে A, 2-এর সাথে B, 3-এর সাথে C এবং 3-এর সাথে আবারও D, তাহলে এইটাকেও আমরা ফাংশন হিসেবে কাউন্ট করতে পারবো না। কেন করতে পারবো না, এখানে আমরা প্রথমেই বলে আসছি কেন কাউন্ট করতে পারবো না। একটি কোডোমেনের জন্য একাধিক ডোমেনের মান থাকতে পারে, একটা কোডোমেনের জন্য একাধিক ডোমেনের মান থাকতে পারে, কিন্তু আমি বলে দিয়েছিলাম একটি ডোমেনের জন্য একাধিক কোডোমেন থাকবে না, কিন্তু এখানে একটি ডোমেনের জন্য একাধিক কোডোমেন আছে, তাহলে এইটা ফাংশন হবে না। এটাকে তোমরা অনেকটা মা এবং সন্তানের সাথে কম্পেয়ার করতে পারো। আমরা এটাকে যদি সন্তান ধরি, ডোমেনটাকে, এটা হচ্ছে সন্তান, আর এটাকে যদি ধরি কোডোমেনটাকে যদি ধরি মা, এখন মা এবং ছেলের রিলেশনের ভিতরে যেটা মনে করো সঙ্গতিপূর্ণ সেটা হচ্ছে ফাংশন, আর যেটা সঙ্গতিপূর্ণ না সেটা ফাংশন না। যেমন এখানে যদি ধরি, এই যে এখানে যদি তোমরা খেয়াল করো ডোমেন, তো এইখানে দেখা যাচ্ছে এইটা হচ্ছে একটা সন্তান, এটা একটা সন্তান, তো একাধিক সন্তানের একটা মা থাকতে পারে, কিন্তু এমন কি হতে পারে যে একাধিক মায়ের, দুইটা মায়ের একটি মাত্র সন্তান, এরকম হতে পারে? এটা কি বাস্তবসঙ্গত? তো যেহেতু বাস্তবসঙ্গত না, তাহলে এটা ফাংশন না, আর যেটা বাস্তবসঙ্গত সেটাই হচ্ছে ফাংশন। তোমরা এইভাবে মনে রাখতে পারো। যদি আমরা এখানকার যে ফাংশনটা দেখানো হয়েছিল এই ফাংশনটার দিকে যদি খেয়াল করি, তো এইটা হচ্ছে সন্তান, ডোমেনকে আমি সন্তান ধরছি, আর কোডোমেনটাকে ধরছি মা। যদি এমন কি হতে পারে যে সন্তান পৃথিবীতে আসছে কিন্তু মায়ের কোনো অস্তিত্ব নাই, মা তো অবশ্যই থাকবে, মা ছাড়া তো সন্তান সম্ভব না, যে এইটাও তো তাহলে অসঙ্গতিপূর্ণ, যেহেতু অসঙ্গতিপূর্ণ তাহলে এটাও কী হবে না, ফাংশন হিসেবে কাউন্ট হবে। পরবর্তী যে আলোচনা সেটা হচ্ছে এক এক ফাংশন। তো এক এক ফাংশন নিয়ে যদি আমি কথা বলি, সেখানে প্রথম যে কথাটা, একটি ডোমেনের একটি মাত্র কোডোমেন থাকবে, একটি ডোমেনের একটি মাত্র কোডোমেন থাকবে, একাধিক কোডোমেন থাকবে না। সেক্ষেত্রে যদি আমরা একটা উদাহরণ দেখি, দেখো একটি সেট আছে হচ্ছে ডোমেনের সেট,
ডোমেনের সেট 1 2 3, আর এটা হচ্ছে কোডোমেন। তো এই একটি ডোমেনের একটি উপাদান হচ্ছে 1, 1-এর সাথে সম্পর্ককার এর, 2 এর সাথে সম্পর্ককার বি, 3-এর সাথে সম্পর্ককার সি। কোনোটার পুনরাবৃত্তি ঘটে নাই, কোনো সম্পর্কের মাঝখানে কোনো পুনরাবৃত্তি ঘটে নাই, মানে একটি ডোমেনের জন্য একটি মাত্র কোডোমেন পাওয়া গেছে। তো এইগুলোকে বলা হয় এক এক ফাংশন। তাহলে কি এটাকে এক এক ফাংশন বলা যাবে? দেখি তো আমরা, এখানে একটি ডোমেনের জন্য একটি কোডোমেন পাওয়া গেছে, একটি ডোমেনের জন্য আরেকটি কোডোমেন পাওয়া গেছে, ভিন্ন ভিন্ন, প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্ন কোডোমেন পাওয়া গেছে। এবং এইখানে দেখতে পাচ্ছি একটা জিনিস, ডি, এই উপাদানটা কী রয়ে গেছে? সিঙ্গেল রয়ে গেছে। এটা কি তাহলে কি আমরা কি বলতে পারবো? এক এক ফাংশন বলতে পারবো? হ্যাঁ, বলতে পারবো। এখানে এক এক ফাংশন বলা যাবে। আমার শর্তই কী ছিল? একটি ডোমেনের জন্য একটি কোডোমেন। এখন কোডোমেনের বাইরে, সম্পর্কের বাইরে যদি কিছু থেকে যায়, সেটাকেও আমরা কি বলতে পারবো? এক এক ফাংশন বলতে পারবো। কিন্তু যদি এমন হয় যে ডোমেনের কোনো কোডোমেন থাকবে না, ডোমেন আছে কিন্তু কোনো কোডোমেন নেই, তাহলে কি এটাকে ফাংশন বলতে পারবো? এক এক ফাংশন বলতে পারবো? না, বলতে পারবো না, কেননা এটা তো ফাংশনই না, এটা কোনো প্রকার ফাংশনই নয়, ফাংশন নয়। কেন? আমার এই যে কিছুক্ষণ আগে আমরা একটা উদাহরণ দেখে আসছি, যেখানে আমরা বলছিলাম যে আমার যদি কোনো ডোমেন থাকে কিন্তু তার জন্য কোনো কোডোমেন না থাকে, তাহলে সেটা ফাংশন হিসেবে কাউন্ট হবে না। যদি সে ফাংশন হিসেবে কাউন্ট না হয়, তাহলে সে আবার এক এক ফাংশন কীভাবে হয়? সর্বশেষ আজকের মতো যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে সার্বিক ফাংশন। তো আমি এখানে যে সংজ্ঞাটা লিখছি দেখো, প্রত্যেক কোডোমেনের জন্য যদি ডোমেন থাকে তবে তা সার্বিক ফাংশন হিসেবে কাউন্ট হবে, না হলে সার্বিক ফাংশন হবে না। তো এখানে প্রথম কথা বলছি, প্রত্যেকটা কোডোমেনের জন্যই কী থাকবে? আমার সার্বিক কী থাকতে হবে? ডোমেন থাকতে হবে। তো এইখানে একটা কোডোমেন, এই কোডোমেন এবং এই কোডোমেন, প্রত্যেকটা কোডোমেনের জন্যই আমার কি আছে? একটা না একটা ডোমেন আছে। তো এটাকে কী বলবো? আমরা সার্বিক ফাংশন বলতে পারবো। এখানে যদি আসি, পরবর্তী যেটা আমি তুলে রাখছি 1 2 3 4 এবং এ বি সি। তো এই প্রত্যেকটি কোডোমেনের জন্যই কি আছে? আমার ডোমেন আছে। মানে এইখানে যদি আমরা, যেহেতু এখানে এটাকে মা এবং সন্তান হিসেবে কাউন্ট করছি, এটা মা, এটা হচ্ছে সন্তান, তো প্রত্যেক মারই কী থাকবে? মিনিমাম একটা করে কী থাকতে হবে? সন্তান থাকবে। যদি কমসে কম একটি করে সন্তান থাকে, মানে প্রত্যেক মায়েরই যদি সন্তান থাকে, সেটা একটা হতে পারে, দুইটা হতে পারে, আরও বেশিও হতে পারে, মানে মার সন্তান থাকতে হবে, প্রত্যেক মায়েরই একটা করে সন্তান থাকতে হবে। যদি এরকম হয় তাহলে ওইটাকে আমরা সার্বিক ফাংশন বলবো। আর যদি এরকম হয় যে আবার যে তোমরা বললা যে প্রত্যেক মার সন্তান আছে, ঠিক আছে, কিন্তু আবার কিছু কিছু সন্তানের মা নাই, এটা তো হইতে পারে না। সন্তান ছাড়া মা আসতে পারে, মানে মা ছাড়া সন্তান আসতে পারে না, তো ওইটা তো ফাংশনই হবে না, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার কথা, হচ্ছে প্রত্যেকটি মায়েরই কী থাকতে হবে? সন্তান থাকতে হবে। এটা একটা হইতে পারে, দুইটা হইতে পারে, বা আরও বেশিও হইতে পারে, কিন্তু সন্তান থাকতে হবে। যদি থাকে তাহলে ওইটা কি সার্বিক ফাংশন হিসেবে কাউন্ট হবে। আর এইটা আমাদের একটা শর্ত, এটা তোমরা একটু ভালো করে দেখে রাখো। এই শর্তটা তোমাদের ম্যাক্সিমামের কাজে দিবে অঙ্ক করার ক্ষেত্রে। যদি রেঞ্জের সংখ্যা, কোডোমেনের সংখ্যা দুইটা যদি মিলে যায়, সমান হয়ে যায় উপাদান সংখ্যা, মানে এরকম যদি হয় যে একটি তোমার কোডোমেন দেওয়া ছিল যে ওয়াই, একটা কোডোমেন দেওয়া ছিল এ বি সি, ঠিক আছে? তো এবং এখানে আমার রেঞ্জের যে মানটা আসছে, রেঞ্জের মান, এই রেঞ্জের মানটাও চলে আসছে এ বি সি, তাহলে যদি এখানে এটা হচ্ছে কি? কোডোমেন, কোডোমেন ওয়াইয়ের মান যদি রেঞ্জের মানের সাথে মিলে যায় বা সমান সমান হয়ে যায়, তখন ওইটাকে আমরা কি বলে ফেলবো? সার্বিক ফাংশন বলবো। আশা করি সবার কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। যদি কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্ট সেকশনে বলো, আমি ওইটা নিয়ে আরও একটু আলোচনা করে দিব, বা কিছু তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব।